পাকিস্তানের সামরিক সক্ষমতা ঈর্ষণীয় চূড়ায়। বিশ্ব কাঁপাচ্ছে JF-17 থান্ডার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে জে রতন স্বাগত জানাচ্ছি। JF-17 থান্ডার এক ঈর্ষণীয় খানদান যুদ্ধ বিমান। কি আছে এতে? কতটা ভয়ঙ্কর এটি? এটা পাকিস্তানের যুদ্ধ বিমান। এমন কিছু আছে এই যুদ্ধ বিমানে যা জেনে চোখ কপালে উঠে গেছে অনেক সামরিক সক্ষমতার রাষ্ট্রসমূহের। দিনকে দিন পাকিস্তান এখন ঈর্ষণীয় সমর সাফল্যের চূড়ায় উঠে যাচ্ছে। শুধু আঞ্চলিক নয়, বিশ্বব্যাপী এক নয়া সক্ষমতার বলয় বাড়াচ্ছে দেশটি। গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধ বিমান। শীর্ষস্থানীয় এক মার্কিন সাময়িকী এই যুদ্ধ বিমানটিকে কম খরচে অত্যন্ত সক্ষম একটি আধুনিক বিমান হিসেবে প্রশংসা করেছে। প্রতিবেদন অনুযায়ী একই শ্রেণীর অন্যান্য যুদ্ধ বিমানের তুলনায় JF-17 এর দাম প্রায় 1/3 কম। তবুও এর পারফরম্যান্স খুবই চমকপ্রদ। সাময়িকীটি উল্লেখ করেছে, অনেক বিমান শুধু এয়ার শোতেই দেখা যায়, কিন্তু JF-17 বাস্তব যুদ্ধক্ষেত্রেই নিজের সক্ষমতা প্রমাণ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, JF-17 থান্ডার আধুনিক রুশ ও পশ্চিমা প্রযুক্তির যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যা এর যুদ্ধ ক্ষমতার স্পষ্ট প্রমাণ। একই সঙ্গে উল্লেখ করা হয়, বৈশ্বিক অস্ত্রবাজারে পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলোর জায়গা ধীরে ধীরে দখল করছে পাকিস্তান ও তুরস্ক। হালকা ওজনের, কম খরচের, এক ইঞ্জিন বিশিষ্ট এই মাল্টি রোল ফাইটার জেটটি প্রদর্শনীর মাধ্যমে নয়, বরং বাস্তব যুদ্ধের মাধ্যমে নিজের সুনাম অর্জন করেছে বলে প্রতিবেদনে বলা হয়। পাকিস্তান ভারত সংঘাতের সময় JF-17 ভারতের রুশ ও পশ্চিমা উৎসের উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এমন দাবির মাধ্যমে এর যুদ্ধক্ষেত্রের বিশ্বাসযোগ্যতা আরও জোরালো হয়েছে। সাময়িকীটি আরও জানায়, মাঝারি মানের অস্ত্র বাজারে পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলোর আধিপত্য কমছে। এই শূন্যস্থান এখন পূরণ করছে তুরস্ক, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। বিশেষ করে পাকিস্তান গ্লোবাল সাউথের জন্য সাশ্রয়ী ও যুদ্ধ পরীক্ষিত সামরিক প্রযুক্তি সরবরাহকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্রে পরিণত হচ্ছে। প্রতিবেদনের উপসংহারে বলা হয়, JF-17 থান্ডারের মতো প্ল্যাটফর্মগুলোর সাফল্য বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে অতি মূল্যবান পশ্চিমা বিকল্পের বদলে কম খরচের, কার্যকর ও পরীক্ষিত সিস্টেমই বেশি গুরুত্ব পাচ্ছে। সামরিক শক্তিতে আরও এগিয়ে গেল পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি হয়েছে দেশটির। সম্প্রতি প্রকাশিত ওই র্যাঙ্কিংয়ে এখন মুসলিম দেশগুলোর মধ্যে সবার উপরে পাকিস্তান। অর্থনৈতিক সংকট সত্ত্বেও সামরিক খাতে পাকিস্তানের এই উন্নতি অবাক করার মতো। ক্রমশই সমরাস্ত্র শিল্পে আমদানি নির্ভরতা কমানোর পথেও হাঁটছে দেশটি। মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। এজন্য দেশটিকে বলা হয় মুসলিম বিশ্বের সুপার পাওয়ার। সামরিক শক্তির অন্যান্য মানদণ্ডেও দ্রুত উন্নতি করছে দেশটি, আর এই উন্নতির প্রভাব পড়েছে তাদের র্যাঙ্কিংয়ে। সামরিক শক্তি বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের 2021 সালের জন্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছে দেশটি। 133টি দেশ নিয়ে প্রকাশিত ওই র্যাঙ্কিংয়ে 15 নম্বর থেকে 1 লাফে 10-এ উঠে এসেছিল সে সময় এই পাকিস্তান। র্যাঙ্কিংয়ের সেরা 15টি দেশের মধ্যে একমাত্র পাকিস্তানের অবস্থানেরই উন্নতি হয়েছে। সংস্থাটি 50টি বিষয়ের ভিত্তিতে দেশগুলোর পাওয়ার ইন্ডেক্স তৈরি করে। এর মধ্যে রয়েছে সামরিক বাহিনীর পরিধি, যুদ্ধ সরঞ্জাম ও দক্ষতা, সামরিক বাজেট, বিভিন্ন মিশনে সফলতার মতো বিষয়গুলো। তালিকার 1 নম্বর স্থানটি যথারীতি ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এরপরে আছে রাশিয়া ও চীন। 15 থেকে 1 লাফে 10-এ উঠে আসার পথে পাকিস্তান পিছনে ফেলেছে ইসরায়েল, কানাডা, ইরান ও ইন্দোনেশিয়াকে। মূলত বৈরী প্রতিবেশী ভারতকে মোকাবেলার জন্যই পাকিস্তান ক্রমশ তার সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে। অর্থনৈতিক সংকট সত্ত্বেও দেশটি বাজেটের বড় একটি অংশ ব্যয় করে সামরিক খাতে। 2020-21 অর্থবছরে পাকিস্তান সামরিক খাতে বরাদ্দ করেছে $7.85 বিলিয়ন,
যা ছিল আগের অর্থ বছরের তুলনায় 12% বৃদ্ধি। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের প্রকৃত সামরিক বাজেট এর চেয়েও অনেক বেশি, কারণ এই বাজেটের সাথে তাদের সামরিক সেক্টরে বড় কিছু কেনাকাটা, পারমাণবিক কর্মসূচির খরচ, আধা সামরিক বাহিনীর খরচ যোগ করা হয়নি। এছাড়া নতুন গড়ে তোলা একটি সিকিউরিটি ডিভিশনের খরচও এই বাজেটের বাইরে রাখা হয়েছিল। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক SOAS এর রিসার্চ অ্যাসোসিয়েট আয়েশা সিদ্দিকা মনে করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রশ্নের মুখে না পড়তে পাকিস্তান কিছু খরচ সামরিক বাজেটের সাথে যুক্ত করেনি। এগুলো যোগ করার ফলে পাকিস্তানের সামরিক বাজেট দাঁড়াবে প্রায় $11 বিলিয়ন। এই সামরিক গবেষক গত বছর আল জাজিরা অনলাইনে তার এক নিবন্ধে বলেছিলেন, পাকিস্তান এমন এক সময়ে তার এই প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে চলেছে যখন দেশটি করোনা মহামারী ও বৈশ্বিক ঋণ পরিশোধে ব্যস্ত। করোনা মহামারীর নেতিবাচক প্রভাবের মধ্যে পাকিস্তান সামরিক বাহিনীকে আধুনিকায়ন ও শক্তি বৃদ্ধির ক্ষেত্রেও এতটুকুও ছাড় দেয়নি। অন্য সব সেক্টর থেকে এ সময় খরচ কমানো হলেও সামরিক বাহিনীর খরচ কমেনি। কাজেই সামরিক শক্তিতে পাকিস্তানের এই উন্নতি যে হুট করেই হয়েছে তেমনটি ভাবার কোনো কারণ নেই। দেশটির কর্মকর্তারা অনেকদিন ধরেই এই সেক্টরে উন্নতির দিকে নজর দিয়েছেন, যার কারণে অর্থনৈতিক সংকটের মাঝেও পাকিস্তান প্রতিনিয়ত বৃদ্ধি করে চলেছে তার সামরিক বাজেট। বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমাতে দেশের প্রতিরক্ষা শিল্পকে উন্নত করার দিকেও দেয়া হয়েছে মনোযোগ। এক্ষেত্রে তারা সহযোগিতা পেয়েছে চীন ও তুরস্কের মতো দুটি শক্তিশালী দেশের। প্রতিরক্ষা সেক্টরে পাকিস্তান গত কয়েক বছরে, বিশেষ করে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর, চীন ও তুরস্কের সহযোগিতার হাত আরও লম্বা হয়েছে পাকিস্তানের দিকে। 2019 সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র সরকারের এক নথিতে উঠে এসেছিল পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়া সম্পর্কে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওই নথিতে উল্লেখ করেছিল পাকিস্তান কিভাবে তার সামরিক বাহিনীকে আধুনিকায়ন করে চলেছে। এতে বলা হয়েছিল অর্থনৈতিক সংকটের মাঝেও পাকিস্তান দুটি সেক্টরে বেশি মনোযোগ দিয়েছে: এক, প্রচলিত সামরিক বাহিনীর পরিধি বৃদ্ধি; দুই, উন্নত যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টের ভাষ্য অনুযায়ী সামরিক বাহিনীর বিদেশি সরঞ্জাম বাদ দিয়ে নিজস্ব উৎপাদনের দিকে মনোনিবেশের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন সামরিক শিল্পকে অগ্রাধিকার দিয়েছে পাকিস্তান। পাশাপাশি বড় প্রকল্পের জন্য ছিল বিদেশি কারিগরি সহযোগিতা। স্থল ও বিমান বাহিনীর শক্তি বৃদ্ধিতে পাকিস্তান বেশি জোর দিচ্ছে বলেও তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ওই নথিতে। এসবের মধ্যে ছিল আল জারার ও TAET-UD ট্যাঙ্কের জন্য পাওয়ার ইউনিট প্রস্তুত করা, ট্যাঙ্কের জন্য গোলা তৈরি করা, চালকদের জন্য তাপ সহনীয় ও নাইট ভিশন প্যারিস্কোপ তৈরি, আল খালিদ ও TAET-UD ট্যাঙ্কের ইঞ্জিন তৈরি করা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের নথিতে উল্লেখ করেছে পাকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে আমদানি করা TAET ট্যাঙ্কের নিজস্ব সংস্করণ তৈরির একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছিল, যা শেষ হয়েছে 2019 সালে। চীনের তৈরি টাইপ AET-52AP মেইন ব্যাটল ট্যাঙ্কের 160টি নিজস্বভাবে উৎপাদনের পরিকল্পনাও নিয়েছে ইসলামাবাদ, যা শেষ হওয়ার টাইমলাইন ছিল 2022 সাল। সাজোয়া যানসহ আরও কিছু সামরিক সরঞ্জামও তৈরি করছে পাকিস্তান। পাকিস্তান তার সমরাস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করতে কর্নেট-E অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে রাশিয়ার তৈরি এই অস্ত্রটি সরাসরি রাশিয়া থেকে না কিনে তৃতীয় আরেকটি দেশের মাধ্যমে সংগ্রহ করার পরিকল্পনা পাকিস্তানের। আর স্পেন থেকে তারা কিনেছে শোল্ডার ফায়ার অ্যান্টি ট্যাঙ্ক রকেট। লেখক, গবেষক ও ইসলামাবাদে নিযুক্ত সাবেক মার্কিন ডিফেন্স অ্যাটাশে ব্রায়ান ক্লাউগলি মনে করেন, পাকিস্তানের এসব প্রস্তুতি মূলত যে কোনো যুদ্ধের নিজেদের জন্য নিজেদের প্রস্তুত করা। আরও স্পষ্ট করে বললেন তিনি যে ভারতীয় সেনাবাহিনীর সংখ্যাগত শ্রেষ্ঠত্বের মোকাবিলা করা। এই বিশেষজ্ঞ মনে করেন পাকিস্তান শুধু পারমাণবিক শক্তি দিয়েই নয়, সব সেক্টরেরই ভারতকে মোকাবিলার সামর্থ্য ধরে রাখতে চায়। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মোট জনবল 12,04,000। এর মধ্যে সক্রিয় সদস্য 6,54,000 আর রিজার্ভ সদস্য আছে 5.5 লক্ষ। এর বাইরেও রয়েছে 5 লক্ষ সদস্যদের একটি আধা সামরিক বাহিনী। পাকিস্তানের স্থলবাহিনী আকারের দিক থেকে বিশ্বের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে। সেনা, নৌ ও বিমান বাহিনী ছাড়াও দেশটির রয়েছে স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশন ফোর্স নামের একটি বাহিনী। অত্যন্ত ক্ষমতাবান এই বাহিনী পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও স্থাপনার দায়িত্বে নিয়োজিত। 170টির মতো পারমাণবিক অস্ত্র ও এগুলো নিক্ষেপের জন্য বিভিন্ন মিসাইল
ও প্রজেক্টাইলের দেখভাল করে এই এলিট ফোর্স। আর রয়েছে আধা সামরিক বাহিনীর একাধিক ডিভিশন। পাকিস্তানের স্থলবাহিনীর যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে 2,680টি ট্যাঙ্ক, 9,635টি সাঁজোয়াজান, 429টি সেলফ প্রপেলড আর্টিলারি বা ভ্রাম্যমাণ কামান, টাউড আর্টিলারি বা অন্য যানবাহনের ওপর স্থাপনযোগ্য কামান সংখ্যা 1,690টি। এছাড়া রকেট প্রজেক্টর রয়েছে 330টি। পাকিস্তান বিমান বাহিনীর মোট এয়ারক্রাফট সংখ্যা 1,364টি। এর মধ্যে ফাইটার 357টি, স্পেশাল মিশন এয়ারক্রাফট 24টি, প্রশিক্ষণ বিমান 510টি এবং অ্যাটাক হেলিকপ্টার 53টি। পাকিস্তানের 3টি বাহিনীর মধ্যে তার বিমান বাহিনীকে সবচেয়ে শক্তিশালী ও দক্ষ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির ফাইটার বহরে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটার ফ্যালকন। বর্তমানে বিভিন্ন সংস্করণের 165টি F-16 ফাইটার সক্রিয় আছে পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটিতে। যুক্তরাষ্ট্রের জেনারেল ডাইনামিক্সের তৈরি এক সিটের এই ফাইটারটি একটি অল ওয়েদার মাল্টিরোল ফাইটার। এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড মিসাইল ছুঁড়তে পারে ফাইটারটি। চীন পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি F-17 এয়ারক্রাফটের সংখ্যাও কম নয় পাকিস্তানের বিমান বাহিনীতে। বর্তমানে এর 112টি বিমান সার্ভিসে আছে। আরও উন্নত সংস্করণের 50টি তৈরির প্রক্রিয়া চলছে। এই ফাইটারটি এখন নিজেরাই বানাচ্ছে পাকিস্তান। 2020 সালের একেবারে শেষের দিকে F-17 থান্ডার ব্লক 2 মডেলের 14টি ফাইটার জেট যোগ দিয়েছে পাকিস্তানের বিমান বাহিনীতে, যেগুলো নিজেরাই উৎপাদন করেছে ইসলামাবাদের কাছের একটি শিল্প এলাকায়। এই মডেলের আরও উন্নত ব্লক 3 ভার্সনের উৎপাদনও শুরু করেছে দেশটি। এর পাশাপাশি ফ্রান্সের তৈরি মিরেজ 3, মিরেজ 5, চীনের চেংদু F-7 ফাইটার টহল দিয়ে বেড়াচ্ছে পাকিস্তানের আকাশ সীমায়। পাকিস্তান বিমান বাহিনী বেশ কয়েক ধরনের ড্রোন পরিচালনা করছে। তাছাড়া তুরস্ক থেকে দেশটি ড্রোন কেনার আলোচনা চালাচ্ছে বলেও খবর পাওয়া গেছে গত ডিসেম্বরে। ক্ষেপণাস্ত্র সেক্টরেও পাকিস্তান প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে দেশটির, যা ভারতের যে কোনো স্থানে আঘাত হানতে পারবে বলে দাবি ইসলামাবাদের প্রতিরক্ষা কর্মকর্তাদের। এবছর জানুয়ারির 20 তারিখেও তারা শাহিন 3 ব্যালিস্টিক মিসাইলের ফ্লাইট টেস্ট করেছে আরব সাগরে। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা 2,750 কিলোমিটার। এর আগের সপ্তাহেও তারা ফাতে 1 মাল্টিপল মিসাইল লঞ্চারের পরীক্ষা চালায়। সব মিলে গত কয়েক বছরে পাকিস্তান প্রতিরক্ষা ও নিরাপত্তা সেক্টরে ব্যাপক অগ্রগতি সাধন করেছে। নিজস্ব ব্যবহারের বাইরে স্থলযুদ্ধের কিছু উপকরণ তারা রপ্তানিও করছে। সামরিক খাতে পাকিস্তানের এসব পদক্ষেপই তাদের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে সেরা 10-এ জায়গা করে নিতে সহযোগিতা করেছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।